এসএসসি 26-এর স্টুডেন্ট যারা আছো, তোমাদের আর 20 দিন বাকি আছে। এই 20 দিনে তোমাদের 7টা চ্যাপ্টারের কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসতেছে সেটা আমি বিগত বছরের বোর্ড প্রশ্ন, টেস্ট পেপার সলভ যেই কোয়েশ্চেনগুলো আছে সেগুলো দেখে আমি তোমাদের জন্য একটা লিস্ট বানিয়েছি। অ্যান্ড লেটস গেট স্টার্টেড। আমি কিছুদিন আগে তোমাদেরকে কোষ বিভাজন চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে সেটা জানাই, এবং তারপর তোমরা বলো যে অন্যান্য চ্যাপ্টারগুলোরও একটা ইন ডিটেল ভিডিও করতে। তো প্রথমেই তোমাদের জীবন পাঠ চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে সেটা আজকের ভিডিওতে এই পার্টে বলবো। দেখো, জীবন পাঠ শুরু করার পর তোমার আগে পঞ্চরাজ্য যেটা আছে, দেখো কি হয়ে গেল, পঞ্চরাজ্য যেটা আছে, পঞ্চরাজ্যের বিন্যাস, পঞ্চরাজ্য বিশেষ করে তুমি যদি মনেরা, প্রোটিস্টা, ফানজাই এগুলোর বৈশিষ্ট্য এবং উদাহরণ জানতে হবে। এবং তুমি দেখবা যে প্রশ্ন কীরকম আসে, হয়তো ফানজাইয়ের কোনো একটা উদাহরণ দিয়ে দিয়েছে, এরপরে কী কী বৈশিষ্ট্য আছে বা ফানজাই মনের, এটা তুলনামূলক আলোচনা করতে বলছে। প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া এই দুইটার তুলনামূলক আলোচনা, বা ধরো এটা ডিফারেন্সেস বলতে বলছে, এটার কী কী বৈসাদৃশ্য আছে, পার্থক্য আছে। আর এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের যে পদ্ধতিটা বা নিয়মগুলো আছে এই নিয়মগুলো লিখতে হবে, এবং কিভাবে লিখতে হয়, ধরো হচ্ছে ইটালিকে লিখতে হবে যদি মানে প্রিন্টেড হয়, আর না হলে নিচে আন্ডারলাইন করতে হবে। এবং উদাহরণগুলো কিন্তু তোমার এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং তুমি যখন এই প্রশ্নটা লিখবা দ্বিপদ নামকরণের নিয়মগুলো, তখন কিন্তু তোমার কিছু উদাহরণ দিয়ে আসতে হবে। সো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ক নাম্বারের প্রশ্নেও আসে যে দ্বিপদ নামকরণ কাকে বলে, ওখানেও তুমি উদাহরণ হিসেবে একটা সাইন্টিফিক নাম লিখে আসতে পারো। এটা গেল প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় যদি বলি, জীবকোষ ও টিস্যু, হিউজ একটা চ্যাপ্টার না, অনেক কিছু। দেখো ওখানে অঙ্গাণুগুলোর অঙ্গাণুগুলোর মধ্যে কোনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, তোমার ক্লোরোপ্লাস্ট ইম্পর্টেন্ট, নিউক্লিয়াস ইম্পর্টেন্ট, তারপর মাইটোকন্ড্রিয়া ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিঘর বলা হয়, প্লাস্টিডে কি হচ্ছে, নিউক্লিয়াসের গঠন বলা, এই প্রশ্নগুলো কিন্তু হর হামেশা আসতেছে, এবং তোমার চিত্র সহ প্র্যাকটিস করতে হবে। মাইটোকন্ড্রিয়া বলো, বা তুমি যদি বলো হচ্ছে গিয়ে প্লাস্টিডের কথা, মাইটোকন্ড্রিয়া, আমরা জীবকোষ ও টিস্যুর এত বিশাল একটা চ্যাপ্টার থেকে তাহলে কি কি চিত্র দেখব, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর নিউক্লিয়াস, এই যে ছবিগুলো আছে এগুলো কিন্তু ম্যান্ডেটরি ছবি। এই তিনটা ছবি একদম ম্যান্ডেটরি, তুমি অন্যান্য ছবিগুলো প্র্যাকটিস করতে পারো, বাট এই তিনটা একদম ম্যান্ডেটরি। এবার নিউক্লিয়াসের গঠনের ছবিটা, নিউক্লিয়াস তুমি যদি এমনও আসে যে নিউক্লিয়ার মেমব্রেন কাকে বলে, ক নাম্বারের প্রশ্ন, তখনও কিন্তু তুমি ছবি দিয়ে আসতে পারো। 5টা অংশের গঠন, 5টা অংশের কাজ কি, এটা খুব ভালো মতো জানতে হবে। এরপর আসা যাক আমাদের টিস্যুর মধ্যে সরল টিস্যু, আমার এটা লিখতে মনে নেই, সরল টিস্যুর মধ্যে প্যারেনকাইমার বৈশিষ্ট্যগুলো, তারপর প্যারেনকাইমা কোলেনকাইমার তুলনামূলক আলোচনা, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আসে। জটিল টিস্যুর মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর কোন কোন উপাদান আছে, কোনটা সজীব উপাদান, কোনটা মৃত উপাদান, জাইলেমের সজীব উপাদান কোনটা, মৃত উপাদান কোনটা, ফ্লোয়েমের সজীব উপাদান কোনটা, মৃত উপাদান কোনটা, জাইলেম ফ্লোয়েমের তুলনামূলক আলোচনা। এরপর আসা যাক প্রাণী টিস্যু যখন আমরা পড়বো, আচ্ছা এখানে আবরণী টিস্যু আছে, প্রাণী টিস্যুর ক্ষেত্রে আবরণী টিস্যু কোন জায়গায় কোন আবরণী টিস্যু আছে, কোনটা ধরো হচ্ছে গিয়ে বৃক্কের কোন জায়গায় আছে, বোমেন্স ক্যাপসুলে কোন জায়গায়, বা বোমেন্স ক্যাপসুলে কোন আবরণী টিস্যু আছে, এই জিনিসগুলো কিন্তু এমসিকিউতে খুবই কমনলি আসে, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। প্রাণী টিস্যুর ক্ষেত্রে তোমাদের আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে রক্তের কাজটা কিছু কিছু ক্ষেত্রে চলে আসতে পারে। আরেকটা হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি, এই তিনটার তুলনামূলক আলোচনায় এটা খুবই কমনলি আসে। আমি আরেকটা প্রশ্ন দেখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে নার্ভাস টিস্যু বা তোমার যে নিউরনের গঠন বা নিউরনের কাজ, নার্ভাস টিস্যুর কাজ কি, এই প্রশ্নটা আসে। আরেকটু যদি তুমি নিজেকে লেভারেজ দিতে চাও, তুমি চাইতে কি করতে পারো, স্কেলেটাল টিস্যুর মধ্যে অস্থি এবং তরুণাস্থি যে তুলনামূলক আলোচনার একটা অংশ আছে, তুমি অস্থিতে কি কি জিনিস আছে, তরুণাস্থি হালকা একটু পড়ে নিতে পারো। ইন জেনারেল তুমি চ্যাপ্টারটা একবার রিডিং দিবে, বাট এই টপিকগুলোতে বেশি এমফেসিস দিবে। এরপর আসা যাক কোষ বিভাজন। এই চ্যাপ্টারটা হচ্ছে আমি একদম কোষ বিভাজন চ্যাপ্টারটা থেকে তোমার পরীক্ষার জন্য, সিকিউর জন্য যেই কয়েকটা টপিক তুমি পড়লে একদম শিওর এখান থেকে তুমি মোটামুটি সব কোয়েশ্চেন সলভ করতে পারবে। এক হচ্ছে মাইটোসিসের পর্যায়গুলো, কোন পর্যায়ে কি কাজ হচ্ছে, একদম টু দ্য পয়েন্ট। মাইটোসিসের গুরুত্ব, অনিয়ন্ত্রিত মাইটোসিস কেন হচ্ছে বা অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে কি হয়। মিওসিসের গুরুত্ব, মাইটোসিসের মাধ্যমে হয়তো মাইটোসিসের গুরুত্বের একটা লাইন তুলে দিল, এরপর তোমাকে ব্যাখ্যা করতে বললো। তারপর ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে কিসের মাধ্যমে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব ব্যাখ্যা করতে বলতে পারে। মাইটোসিস এবং মিওসিস এই দুইটার তুলনামূলক আলোচনা বা পার্থক্য, সাদৃশ্য বৈসাদৃশ্য বলতে পারে। এই চ্যাপ্টারের সাথে কিন্তু তোমার স্বপরাগায়ন পরপরাগায়নের যে বিষয়টা আছে, ওই দুইটা মানে 11 নম্বর চ্যাপ্টার মিক্স করে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে। আবার অনেক সময় কি হয়, এই চ্যাপ্টার এবং তোমার হচ্ছে কি ডিএনএ আরএনএ চ্যাপ্টার মিক্স করে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি ছোট, কয়েকটা জিনিস পড়লেই তুমি মাইটোসিসের কোন পর্যায়ে কি হচ্ছে এগুলো তুমি বুলেট পয়েন্ট দিয়ে লিখে ফেলবে পড়ার সময়, তাইলে কিন্তু এই চ্যাপ্টার গুড টু গো।
আর মিওসিসকে কেন রাশিমূলক বিভাজন বলে, মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলে, এটা কিন্তু খ নাম্বারের খুবই কমন কোয়েশ্চেন, এটা কিন্তু তোমরা পারবা। আরেকটা হচ্ছে মিওসিসের সাথে লিঙ্গ নির্ধারণের ভূমিকা বা লিঙ্গ নির্ধারণে কিভাবে কি হচ্ছে, এটা নিয়ে কিন্তু আমাদের 12 নম্বর চ্যাপ্টারের একটা জিনিস আছে, ওইটার সাথেও মিলায় অনেক সময় প্রশ্ন আসে। এবার চলে যাব আমরা 4 নাম্বার অধ্যায়, অর্থাৎ জীবনী শক্তি, এটিপি, এনএডিপিএইচ। এত কঠিন মনে হয় না, এখান থেকে আসলে কি আসে, এটিপিকে কেন শক্তি মুদ্রা, জৈব মুদ্রা বলে, এটা একদম খুবই কমন একটা কোয়েশ্চেন। তারপর অন্ধকার পর্যায়ে কি হচ্ছে, আলোক পর্যায়ে কি হচ্ছে, তোমার ক্যালভিন চক্রের কিছু জিনিস, C3C4 উদ্ভিদ কাকে বলে, এই জিনিসগুলো কিন্তু প্রশ্নে আসে। সালোক সংশ্লেষণের গুরুত্ব, শ্বসনের গুরুত্ব, সালোক সংশ্লেষণের প্রভাবক, শ্বসনের প্রভাবক, এইটাও কিন্তু আসে। খুবই সহজ, তোমার সালোক সংশ্লেষণের গুরুত্ব বলতে কিন্তু কিছু করা লাগে না। কিন্তু এই চ্যাপ্টারে যদি একটা খুবই 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 বেশি ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হচ্ছে যে শ্বসনের কোন পর্যায়ে কি পরিমাণ এটিপি তৈরি হচ্ছে। একটা ছক আছে, এটা তুমি বুঝে নিলেই হবে। তারপর তোমার যদি বুঝতে ওই ছকটা সমস্যা হয়, আমাদের ব্ল্যাকবোর্ড এডুর বায়োলজির ওয়ান শট ক্লাসগুলোতে আমি ওই পার্টটা খুবই ভালো করে বুঝিয়েছি, তুমি দেখে আসতে পারো, অন্য যে কোনো ভিডিও তুমি দেখে আসতে পারো, তোমার বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে ওই জায়গা থেকে কিন্তু এটিপির খুবই একটা কমন কোয়েশ্চেন চলে আসে, যে ইন জেনারেল শ্বসনে পুরোপুরি কী পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, ক্রেবস সাইকেল কী পরিমাণ এটিপি তৈরি হচ্ছে, এই টাইপের প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে শ্বসনের গুরুত্ব কি, শ্বসনের গুরুত্বও কিন্তু বেশি ইম্পর্টেন্ট। শ্বসনের গুরুত্ব কিন্তু তুমি সবাদ শ্বসনের গুরুত্ব, অবাধ শ্বসনের গুরুত্ব, এই দুইটার পার্থক্যও কিন্তু আসতে পারে। এবার আমরা চলে যাব 11 নাম্বার অধ্যায়, অর্থাৎ জীবের প্রজনন যে অধ্যায়টা আছে, এখান থেকে কি আসতে পারে। এই চ্যাপ্টারে যদি একটা মোস্ট ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের গঠন, পুং গ্যামেটোফাইটের গঠন, এই দুইটার পার্থক্য। তারপর ফল সৃষ্টি, তারপর তোমার নিষেক, দ্বিনিষেক যে হচ্ছে, দ্বিনিষেকের পরবর্তীতে এই যে ফল সৃষ্টির যে প্রক্রিয়াটা, এটা কিন্তু কোয়েশ্চেনে আসে, যে ফল থেকে ফুল, দ্বিনিষেকের পরে কি কি জিনিস হচ্ছে, ডিম্বক কিসে পরিণত হচ্ছে, এই জিনিসটা কিন্তু প্রশ্নে আসে। এবার যদি অন্য আরেকটা টপিক বলি, স্বপরাগায়ন, পরপরাগায়ন, কোনটার বেনিফিট, স্বপরাগায়নের সুবিধা কি, অসুবিধা কি, পরপরাগায়নের সুবিধা কি, অসুবিধা কি, এই দুইটার তুলনামূলক আলোচনা। আরেকটা জিনিস কি ইম্পর্টেন্ট, উদাহরণগুলো, সম্পূর্ণ ফুলের উদাহরণ কি, অসম্পূর্ণ ফুলের উদাহরণ কি, প্রথম দিকে কিন্তু বেশ কিছু উদাহরণ আছে, ওই উদাহরণগুলো মাথায় রাখতে হবে। এবং একটা সম্পূর্ণ ফুলের 5টা অংশের কোন অংশের কাজ কি, পাপড়ির কাজ কি, এই কাজগুলো কিন্তু আসে, বৃতির কাজ কি, এই জিনিসগুলো কিন্তু প্রায়শই আসে। তারপর তোমার যে এই যে স্পুং গ্যামেটোফাইট, সিরি গ্যামেটোফাইট আমরা পড়লাম, পরাগরেণু ডিম্বাণু তৈরির প্রক্রিয়া, এখানে কিন্তু তোমার ছবিগুলো বেশ ইম্পর্টেন্ট। গ্যামেটোফাইটের ক্ষেত্রে ওখানের ফিগারগুলো বেশ ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিস করে নিতে হবে। নিষেক প্রক্রিয়ার পরবর্তীতে যে ফল এবং বীজ তৈরির ধাপগুলো, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখন এটার সাথে অনেক সময় মিওসিস, 2 নাম্বার চ্যাপ্টারের মিওসিস মিক্স করে কোয়েশ্চেন আসতে পারে, যে মিওসিসের মাধ্যমে এখানে কি হচ্ছে। অনেক সময় কোয়েশ্চেন 2 চ্যাপ্টার মিলেও কিন্তু আসতে পারে, ছবিগুলো কিন্তু মাস্ট প্র্যাকটিস করবে। মুভিং অন টু দ্য নেক্সট, 12 নাম্বার চ্যাপ্টার হচ্ছে খুবই সহজ, জীবের বংশগতি ও বিবর্তন। এই চ্যাপ্টারটা থেকে তুমি কি কি পড়বে, এক ঝলকে যদি বলি, ডিএনএর গঠন, অর্ধরক্ষণশীল পদ্ধতি কি, তারপর আরএনএ কি, তারপর হচ্ছে গিয়ে তোমার এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট, দুইটা যদি খুব মোস্ট ইম্পর্টেন্ট বলি, তোমার হচ্ছে লিঙ্গ নির্ধারণ, এবং লিঙ্গ নির্ধারণে মানুষের লিঙ্গের যে নির্ধারণে XY ক্রোমোজোমের ভূমিকা, কেন বাবা দায়ী, মা দায়ী। এখনো হয়তো উদ্দীপকে এরকম দিয়ে দিবে যে একটা পরিবারে হচ্ছে 3টা মেয়ে হয়েছে, পরবর্তীতে ওখানকার একজন কোন একটা প্রতিবেশী বা কেউ একজন বলছে যে হ্যাঁ মাকে ব্লেম করতেছে, তখন তোমাকে সায়েন্টিফিক্যালি এটা ব্যাখ্যা করতে হবে যে আসলে XY ক্রোমোজোমের মধ্যে কে দায়ী, বা লিঙ্গ নির্ধারণের যে প্রশ্নগুলো হয় XY ক্রোমোজোম রিলেটেড। বংশগতির রোগ, থ্যালাসেমিয়ার কারণ, লক্ষণ এবং এটা প্রতিরোধের উপায়, এবং বর্ণান্ধতারটাও, এই দুইটা স্পেশালি বর্ণান্ধতারটা অনেক কমনলি আসে। তোমাকে একটা সিনারিও দিয়ে দিবে, একটা এমন দিয়ে দিবে যে বাবা বর্ণান্ধ, মা বর্ণান্ধতার বাহক, মা স্বাভাবিক, বাবা বর্ণান্ধ, এরকম জিনিসগুলো কিন্তু প্রশ্নে আসে, এবং ওই ছকটা কিন্তু তোমার পারতে হবে। এইবার আসা যাক ডিএনএ এবং আরএনএ, যে ডিএনএ ডাবল হেলিক্স মডেল, যেটা এই ছবিটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। অনেক সময় প্রশ্নে বলেই দেয় চিত্রসহ ওয়াটসন এবং ক্রিক মডেলটা ব্যাখ্যা করো। তারপর ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্যও কিন্তু কমনলি চলে আসে, এই জিনিসটা কিন্তু পারতে হবে। অনেক সময় গ্রেগর জোহান মেন্ডেলের যে লম্বা গাছ, ছোট কি বলে, লম্বা মটরশুঁটি গাছ, ছোট মটরশুঁটি গাছ, ওই টপিকটা থেকে প্রশ্ন আসে। বাট মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি, বংশগত রোগ এবং লিঙ্গ নির্ধারণ, এছাড়া বর্ণান্ধতা, এই 3টা খুবই ইম্পর্টেন্ট। মুভিং অন টু দ্য লাস্ট চ্যাপ্টার, 13 নম্বর জীবের পরিবেশ। এই চ্যাপ্টারটা পড়তে আমার 13 নম্বর জীবের পরিবেশ, এই চ্যাপ্টারটা পড়তে আমার কাছে মধ্যে আল্লাহ চ্যাপ্টার শেষ হয় না কেন, এত বড় কেন। সো হ্যাঁ, চ্যাপ্টারটা বড়, বাট একটু সহজ করে পড়বা। দেখো তোমার এখানে কি আসতে পারে, বাস্তুতন্ত্রের গুরুত্ব, বাস্তুতন্ত্র কেন গুরুত্বপূর্ণ, পুকুরের বাস্তুতন্ত্র, তারপর একটা হয়তো খাদ্য শৃঙ্খল দিয়ে দিবে। তোমরা যদি প্রশ্নগুলো দেখো, একটা খাদ্য শৃঙ্খল দিয়ে দেয় তোমাদের বইয়ে, কিন্তু খাদ্য জালের পরের অংশটাতে 4টা খাদ্য, 4-5টা খাদ্য শৃঙ্খল আছে, ওই শৃঙ্খলগুলো দিয়ে দেবে। তারপর বলতে পারে তোমাকে খাদ্য জাল গঠন করতে, বা অন্য একটা খাদ্য শৃঙ্খল, কয়েকটা খাদ্য শৃঙ্খল দিয়ে বলবে খাদ্য জাল গঠন করতে। তারপর খাদ্য জাল কি, খাদ্য শৃঙ্খল কি,
তারপর হচ্ছে শক্তি প্রবাহ, পুষ্টি প্রবাহ, এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর তোমাকে কিছু প্রাণী দিয়ে দিবে, বলবে যে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণী, যে কোনো বাস্তুতন্ত্র গঠনের ক্ষেত্রে তোমার কি কি জিনিস মাথায় রাখা লাগবে। খাদককে প্রথম শ্রেণীর খাদক, উৎপাদককে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। আরেকটা প্রশ্ন খুব কমনলি আসে যে কোন ধরনের এটা খাদ্যজাল বা এটা কোন ধরনের খাদ্য শৃঙ্খলা আমি এখানে দেখতেছি, এটা শিকারজীবী, মৃতজীবী, পরজীবী, এই প্রশ্নটা, এবং দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা। তারপর হয়তো এরকম আসতে পারে যে পরজীবী যেটা সেটা আসলে সম্পূর্ণ না। কেন সম্পূর্ণ না ব্যাখ্যা করো, কারণ ওখানে উৎপাদক নাই, তখন তোমাকে সেটা ব্যাখ্যা করতে হবে, তুলনামূলক আলোচনা করতে হবে। এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা, এটা আমার কাছে সবসময় বিজিএস বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটা প্রশ্ন মনে হয়। কেন জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, গ্রিন হাউস প্রভাবের ফলাফল কি, এটা কিন্তু আমরা প্যারাগ্রাফেও লিখে আসি। সো এইটাই নিয়ে কিন্তু তোমার খুব বেশি প্যারা নেওয়ার কথা না, তুমি জাস্ট রিডিং পড়লেই হয়ে যাচ্ছে। এইবার আসছে বাস্তু সংস্থানে পুকুরের যে বাস্তু সংস্থানটা, এটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে বারবার প্রশ্ন আসে। এবং খাদ্য শৃঙ্খলের কথা যদি বলি, খাদ্য শৃঙ্খল গঠনের প্রশ্নগুলোও কিন্তু চলে এসে থাকে। মোটামুটি এই জিনিসগুলো কাভার করলে তোমার সৃজনশীলের জন্য তুমি একটা ওয়াইড মানে কি বলো স্পেকট্রাম কাভার হয়ে যাবে। এখন তুমি বলতে পারো আপু আপনি তো সবই বলছেন, সব না, আমি কিন্তু তোমাকে বলতেছি কোন টপিকগুলোতে তুমি বেশি ফোকাস করবা। বইটা একবার অবশ্যই রিডিং দিবা, যাতে আমার মনে হয় তাহলে তোমার এমসিকিউর জন্য তুমি অনেক হেল্প আউট হয়ে যাবে। একবার রিডিং দেওয়ার পর, রিডিং দেওয়ার সময় এই টপিকগুলোতে বেশি ফোকাস করবা, আর অন্যান্যগুলো জাস্ট একবার ভালো মতো রিডিং দিয়ে যাবে, যাতে তুমি এমসিকিউ, এরপরে তুমি এমসিকিউ সলভ করবা। কোথাও আটকে গেলে দেন মেইন বইটা দেখবে, আচ্ছা কোন এমসিকিউটা আমি পারি না, তখন ওটা দাগায় রাখবা। তাহলে পরবর্তীতে বাকি 20 দিন তুমি যখন পেজগুলো উল্টাবা, চোখের সামনে একবার নিজের ভুলটা পড়লে, মানে চোখে পড়লে, তখন তোমার মনে হবে আরে আমি তো এটা ভুল করছি, মেইন পরীক্ষায় ভুলের চান্স কমে যাবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ছবি প্র্যাকটিস শুরু করো, ফিগার প্র্যাকটিস আজকে থেকে শুরু করো। ক নাম্বার প্রশ্ন যদি ছবি অ্যাড করতে পারো মাইটোকন্ড্রিয়ার দিয়ে দিবা, যত ছবি অ্যাড করবা তোমার খাতাটা তত এলিভেট হবে। এবং যেই টপিকগুলো বলছি এটা তোমার পরীক্ষায় আসলে তুমি কিভাবে লিখবে এখন থেকে উত্তর গুছানো শুরু করো, তাহলে তোমার হাতের লেখাও সুন্দর হবে এবং তুমি সব কিছু গুছায় লিখে আসতে পারবা। সব প্রশ্নে, একটা প্রশ্নে 50 মিনিট দিচ্ছ, আরেকটাতে 10 মিনিটও পাচ্ছ না, এরকম হবে না। বেস্ট অফ লাক। তোমাদের যদি একটা রুটিন দরকার হয় বা কোন টপিক, কোন ছবি দরকার হবে, সেটা নিয়ে যদি তোমার একটা ভিডিও চাও তাহলে কমেন্টে জানাও। আই উইল সি ইউ গাইস নেক্সট টাইম। এবং প্যারাগ্রাফ, ইংলিশের প্যারাগ্রাফ নিয়ে আমি এই কোয়েশ্চেনটা পাইছিলাম, প্যারাগ্রাফের ফরম্যাট, কোন ফরম্যাট লাগবে, ওইটা নিয়ে যদি একটা ভিডিও দরকার হয় কমেন্টে জানাও, আমি আপলোড করে দিব বানায়। তারা বেস্ট অফ লাক, পারবা ইনশাল্লাহ।